হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক ইবিটিএ টেস্ট পেপার 2026 এর অঙ্কের সেট নাম্বার 4 এবং পেজ নাম্বার 132 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক, কোনো মূলধন 8 বছর দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে কোনো মূলধন 1 বছরে দ্বিগুণ হলে, কোনো মূলধন কোনো মূলধন 8 বছর দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে 8 বছরে দ্বিগুণ হচ্ছে। তো এই টাইপের অঙ্কগুলো আমরা আই সমান পি আর টি বাই 100 এই সূত্র দিয়ে খুব সহজে করতে পারি। তো এখানে কি লিখবো? এখানে প্রথমে লিখে নেব যে আই পি আর টি কিসের মান কত দেওয়া আছে। তাহলে লিখবো কি, এখানে প্রথমে আসল তো বলা নেই, তা আসল দিয়ে শুরু করি। আসল এক্স টাকা, এটা আসল দেওয়া নেই, যখন আমি এক্স টাকা ধরে নিলাম, কারণ অঙ্কটা করতে গেলে আসল প্রয়োজন। এরপরে আই, সুদের পরিমাণ। দেখো, সুদে আসলে দ্বিগুণ হবে বলেছে, দ্বিগুণ হওয়ার কথা বলা আছে। তাহলে দ্বিগুণ যদি হয় বা 8 বছরে দ্বিগুণ হলে, তাহলে 2x টাকা হয়ে যাচ্ছে। এক্স টাকা আসল ছিল, সেটা 2x টাকা হয়ে যাবে। তাহলে সুদ হলো কত? এই 2x টাকা থেকে এক্স বিয়োগ, আসলটা বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে এক্স টাকা, তাহলে এক্স টাকা আসল, সুদ হয়েছে সেও এক্স টাকা। তারপরে আর, এটা সুদের হার। আর ফর সুদের হার, সুদের হারটা আমাকে বের করতে হবে এবং টি সময় 8 বছর দেওয়া আছে। তাহলে লিখবো যে আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। আমরা যেহেতু এখানে আর এর মান বের করব, বজ্রগুণ করলে পাই পি আর টি সমান 100 আই, বা এখান থেকে বলতে পারি আর সমান, এখানে আর সমান 100 আই, তার নিচে পিটি যাবে 100 আই বাই পিটি সমান 100 ইন্টু আই এর মান এক্স, আই এর মান এক্স ছিল, বাই পি, পি এর মানও এক্স, টি এর মান 8। 4 দিয়ে 4 25 সঙ্গে 100, 4 2 8 সমান 25/2, অর্থাৎ 12.5, 12.5 লিখতে পারি, বা 12 পূর্ণ 1/2 লিখতে পারি। তাহলে অতএব এখানে বার্ষিক সরল সুদের হার সমান 12 পূর্ণ, আচ্ছা এখানে অপশন দেওয়া আছে 12.5, তাহলে আমি দশমিকেই করব, 12.5%। দুই দাগে আছে এ প্লাস বি সমান √15, এ মাইনাস বি সমান √7 হলে এ ইন্টু বি এর মান কত? এ ইন্টু বি, তাহলে এ প্লাস বি সমান √15, এ মাইনাস বি, এ প্লাস বি সমান √15, এ মাইনাস বি সমান √7। তাহলে আমাকে এ ইন্টু বি, অর্থাৎ এ বির মান বের করতে হবে। এ বির সূত্র আমরা জানি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার সমান এ প্লাস বি এর মান √15 বসিয়ে দিলাম বাই 2 তার হোল স্কয়ার, এ মাইনাস বি এর মান √7 বাই 2 তার হোল স্কয়ার। √15 এর স্কয়ারটা 15 হবে, আর নিচে 2 2 4, √7 এর স্কয়ার 7, নিচে 2 2 4, তাহলে 4 লসাগু, উপরে হবে 15 মাইনাস 7, তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে 8 হয়, নিচে 4 2, তাহলে কি হলো? অতএব এ ইন্টু বি, এটা সমান 2। তাহলে 3 দাগে আছে এবিসি এর এসি সমান বিসি এবং এবি স্কয়ার সমান 2 ইন্টু এসি স্কয়ার হলে কোন সি এর মান কত? তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এবি এসি সমান বিসি,
এ বি সি, এসি এবং বিসি সমান, তাহলে কিছুটা এরকম হবে ত্রিভুজটা। এ বি সি, এসি সমান বিসি দেওয়া আছে, অর্থাৎ এই বাহু এবং এই বাহু পরপর সমান। আচ্ছা, তারপরে লেখা আছে এবি স্কোয়ার সমান 2ac স্কোয়ার। আচ্ছা, এসি সমান বিসি, এসি না, এটা ঠিক নামটা ঠিকঠাক দেওয়া হলো না। এ বি সি, এখানে এ দিই, এখানে বি দিই, আর এখানে সি দিই। এটা হলো এসি, এটা হলো বিসি। হ্যাঁ, এবার ঠিক আছে। আর দেওয়া আছে এবি স্কোয়ার, এবি স্কোয়ার সমান 2 ইন্টু এসি স্কোয়ার। তাহলে আমাকে সি কোণের মান বের করতে হবে। এবি স্কোয়ার সমান 2 ইন্টু এসি স্কোয়ার, তো আমরা লিখতে পারি বা এবি স্কোয়ার সমান 2 ইন্টু এসি স্কোয়ার আছে, তাহলে এসি স্কোয়ারটা দুবার লিখি, এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বা এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এই যে এসি, এসি সমান বিসি লিখতে পারি, এসি সমান বিসি লিখতে পারি, তাহলে বিসি স্কোয়ার। এখন এই সম্পর্ক হয় কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, বাহুগুলির ছোট দুটি বাহুর বর্গের যোগফল বড় বাহুটার সাথে সমান হয়। তাহলে অতএব এটা একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এটা তার অতিভুজ এবি, যার অতিভুজ সমান এবি, এর বিপরীত বাহু, অতিভুজের বিপরীত বাহু বা সামনের বাহু, এর বিপরীত বাহু, না এর বিপরীত বাহু না, এর বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ এটা, এটা 90 ডিগ্রি হবে। তাহলে লিখলাম এবি এর বিপরীত কোণ বিপরীত কোণের মান সমান 90 ডিগ্রি। অতএব কোণ, বিপরীত কোণটা হলো এ সিবি, এ সিবি সমান 90 ডিগ্রি। অতএব কোণ সি জানতে চেয়েছিল, তাহলে কোণ সি হবে 90 ডিগ্রি। চারে আছে দুটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:1 এবং উচ্চতার অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে ব্যাসার্ধ 2r এবং 1r, অর্থাৎ r ধরে নেব, আর উচ্চতা 1h এবং 4h ধরে নেব, নিয়ে আয়তনের অনুপাত বের করতে পারবো। তাহলে মনে করি লম্ব বৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে, আচ্ছা ব্যাসার্ধের অনুপাত এখানে দেওয়া আছে 2:1, 2r ও r একক, ও উচ্চতা যথাক্রমে h ও 4h একক। অতএব আয়তনের অনুপাত সমান পাই আর স্কোয়ার এইচ ইজ টু পাই আর স্কোয়ার এইচ। তো প্রথমটার ক্ষেত্রে আর অর্থাৎ ব্যাসার্ধ 2r, এইচ উচ্চতা। দ্বিতীয়টার ক্ষেত্রে ব্যাসার্ধ r এবং উচ্চতা 4h সমান 2 দুগুণে 4, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার এইচ ইজ টু 4 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1:1। এটা হলো তাদের আয়তনের অনুপাত।
সাইন 2 থিটা sec 70 ডিগ্রি সমান 1 হলে থিটার মান কত? সাইন 2 থিটা ইনটু sec 70 ডিগ্রি এটা সমান 1 দেওয়া আছে। বা সাইন 2 থিটা সমান 1 বাই cos 70 ডিগ্রি, না এখানে ভুল বললাম, এটা 1 বাই sec 70 ডিগ্রি। 1 বাই sec এটা আমরা জানি cos 70 ডিগ্রি, কোন পাল্টে আমরা cos কে sin করতে পারি, তাহলে 70 এর জায়গাতে cos, বা আমরা এইভাবে লিখলাম যে cos 70 ডিগ্রি আছে, তো এখানে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখলাম, cos 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান sin 20 ডিগ্রি। তাহলে কি পেলাম? অতএব sin 2 থিটা সমান sin 20 ডিগ্রি। তাহলে দুই দিকে তুলনা করে পাই 2 থিটা সমান 20 ডিগ্রি, বা থিটা সমান 20 ডিগ্রি বাই 2, এটা সমান 10 ডিগ্রি। তাহলে থিটা এর মান হলো এখানে 10 ডিগ্রি। পরবর্তী অঙ্কে আছে 6 দাগ, 6 7 x 8 y 9 সংখ্যাগুলির গড় 8 হলে x প্লাস y এর মান কত হবে? তাহলে সংখ্যাগুলির গড় 8 আছে। গড় মানে হলো আমরা সংখ্যাগুলিকে যোগ করব, যোগ করে যে কতটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব। তাহলে গড় সমান 6 যোগ 7 যোগ x যোগ 8 যোগ y যোগ 9। 1 2 3 4 5 6, ছটা সংখ্যা আছে, 6 দিয়ে ভাগ করলাম, এই গড় দেওয়া আছে 8, তাহলে সমান 8 লিখলাম। বা 9 এবং 8 17, 17 আর 7 24, 24 এখানে 30, 30 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 সমান 8, বা 30 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 6 8 48, বা এক্স প্লাস ওয়াই সমান 48 মাইনাস 30, তাহলে এটা সমান 18। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান এখানে 18 বেরিয়েছে, অতএব এক্স প্লাস ওয়াই সমান 18। দুই শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে, আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি। তারপর আছে 2, কোনো গোলকের ব্যাসার্ধ r এবং আয়তন v হলে v সমানুপাতিক ড্যাশ। আয়তন v আমরা জানি, আয়তন v হলে আয়তনটা হচ্ছে আয়তন সমান 4/3 পাই r কিউব, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ। তো সমান আমরা লিখতে পারি 4/3 পাই, এগুলো ধ্রুবক, ইন্টু r কিউব সমান ধ্রুবক ইন্টু r কিউব, অতএব v সমানুপাতি r কিউব। তাহলে এখানে শূন্যস্থানে r কিউব বসবে। তারপর আছে 3, ABCD বৃত্তস্থ সমান্তরিক হলে কোণ এ, আমরা জানি বৃত্তস্থ সমান্তরিক অবশ্যই আয়তক্ষেত্র হয়, তাহলে কোণ এ সমান এখানে হবে 90 ডিগ্রি। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা কত? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা 2, দুটি তল আছে, একটা হচ্ছে বক্রতল আর একটা বৃত্তাকার তল। তো যদি এখানে একটা শঙ্কু আঁকি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে।
তাহলে শঙ্কুর আছে একটা বক্রতল আর এই একটা ভূমিতল বা বৃত্তাকার তল আছে, তাহলে মোট দুটি তল। তোমার 5 আছে sin থিটা সমান 1/2 হলে sin 3 থিটা সমান কত হবে? sin থিটা সমান 1/2, আমরা জানি sin 30 ডিগ্রিতে 1/2 হয়, তাহলে sin থিটা সমান sin 30 ডিগ্রি, অতএব আমরা পেলাম থিটা সমান 30 ডিগ্রি। অতএব sin, আচ্ছা থিটা সমান 30 ডিগ্রি পেলাম, এখান থেকে 3 থিটা বের করে নিই। 3 থিটা সমান 3 ইন্টু 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি, তাহলে sin 3 থিটা সমান sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রি মান আমরা জানি 1 হয়। এরপরে আছে মধ্যগামিতার মাপক গুলি হলো গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান, এখানে হবে মধ্যমা। সত্য বা মিথ্যা লিখো যে কোনো 5টি। অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত x:y:z এবং সময়ের অনুপাত a:b:c হলে তাদের লাভের অনুপাত হবে ax:by:cz। আচ্ছা, এটা লাভের অনুপাত হবে কিনা সেটা আমাকে বের করতে হবে। তো মূলধনের অনুপাত দেওয়া আছে এবং সময়ের অনুপাত দেওয়া আছে, আমরা সময় মূলধনের সাথে গুণ করি, অর্থাৎ a এর সাথে x, b এর সাথে y, c এর সাথে z, তাহলে এটা ঠিক দেওয়া আছে, সত্য। 3-1, এটা সত্য। তারপরে 3-2 আছে x² + x + 1 = 0, তাহলে সমীকরণের বিস্তয় বাস্তব। আচ্ছা, বাস্তব কিনা সেটা আমরা এখানে অঙ্ক কষে বের করতে পারি। এটা হলো 3-2, x² + x + 1, তাহলে ax² + bx + c সমান 0। এই সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে লিখবো এখানে a এর জায়গাতে এখানে 1 আছে, b এর জায়গাতে কোনো সংখ্যা নেই অর্থাৎ 1 আছে, c এর জায়গাতে কোনো সংখ্যা নেই অর্থাৎ 1 আছে। তাহলে নিরূপক দেখি কি হবে। নিরূপক b² - 4ac, নিরূপক এর মান দেখে আমরা বীজদ্বয় কেমন হবে সেটা বলতে পারি। তাহলে নিরূপকের মান বের করতে হবে। b for 1, তাহলে 1² - 4a for 1 c for 1 সমান 1 - 4 সমান -3, অর্থাৎ 0 চেয়ে ছোট হয়েছে, অতএব বীজদ্বয় কাল্পনিক। বীজদ্বয় তাহলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কাল্পনিক হচ্ছে, বাট এখানে বলা আছে বীজদ্বয় বাস্তব, এটা মিথ্যা বলা আছে। এরপর 3-3, বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান, এটা সত্য, কারণ আমরা জানি বৃত্তস্থ সামান্তরিক অবশ্যই আয়তক্ষেত্র হয়, আর আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরপর সমান হয়, সুতরাং এটা সত্য। বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় পরপর সমান, এটা সত্য। 4 হচ্ছে সূর্যের উন্নতি কোণ বাড়লে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বাড়বে। এখানে ছবি এঁকে আমরা বলতে পারি যে সূর্যের উন্নতি কোণ বাড়লে ছায়ার দৈর্ঘ্য বাড়বে কিনা কমবে, বাড়বে নাকি কমবে সেটা আমরা বলতে পারি। তো মনে করলাম এটা স্তম্ভের দৈর্ঘ্য। তো যখন সূর্য এরকম পজিশনে আছে, উন্নতি কোণ যখন বেড়ে গেল তখন এরকম ছবিটা হবে। প্রথম এ বি সি ডি, প্রথম
মনে করলাম এই কোণটা 60°, এই কোণটা 60 চেয়ে ছোট হবে, তো আমি এটাকে 20° মনে করলাম, 20°। তাহলে সূর্যের উন্নতি কোণ 60° যখন, তখন ছায়ার দৈর্ঘ্য এতটুকু। যখন 20° হলো তখন ছায়ার দৈর্ঘ্য এত বড়, অর্থাৎ উন্নতি কোণ যত কমে যাবে ছায়ার দৈর্ঘ্য বেড়ে যাবে। উল্টো ভাবে বলতে হয়, উন্নতি কোণ যখন 20° তখন ছায়ার দৈর্ঘ্য ডি থেকে বি পর্যন্ত, আবার যখন উন্নতি কোণ বেড়ে 60° হয়ে গেল তখন ছায়ার দৈর্ঘ্য ছোট হলো, সেটা হচ্ছে বিসি হলো। তাহলে কি হলো, তাহলে উন্নতি কোণ বাড়লে ছায়ার দৈর্ঘ্য কমে। উন্নতি কোণ বাড়লে ছায়ার দৈর্ঘ্য কমে। সুতরাং প্রশ্নে যেটা দেওয়া আছে ওটা মিথ্যা। এখানে বাড়বে বলা আছে, সুতরাং এটা মিথ্যা বলা আছে। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন 4 গুণ হবে। আমরা এটা অঙ্ক কষে বের করতে পারি যে দ্বিগুণ করলে আয়তন কত হচ্ছে, 4 গুণ হবে নাকি অন্য কিছু হবে। তো মনে করি গোলকের ব্যাসার্ধ সমান r একক, অতএব আয়তন সমান 4/3 পাই r কিউব ঘন একক। ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন হয় সমান 4/3 পাই r কিউব। আর এর জায়গাতে এখন 2r হবে কারণ ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে। তাহলে এখানে 2r যদি তিনখানা গুণ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 r কিউব। তো আমি কি করতে পারি, 8 প্রথমে লিখে 4/3 পাই r কিউব দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো, 8, এটা ছিল প্রথমকার আয়তন, তাহলে 8 গুণ হলো, তাহলে কি আয়তন 4 গুণ হবে না, 8 গুণ হবে। অতএব আয়তন 8 গুণ হবে। তাহলে প্রশ্নের বক্তব্য মিথ্যা। তাহলে এখানে সংখ্যাগুরু মান 10 দেওয়া আছে, আমরা এখান থেকে সংখ্যাগুরু মান আলাদা করে বের করে নিতে পারবো। তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলো হলো শ্রেণী, এবং একটা একটা সংখ্যা কতবার করে দেওয়া আছে সেটা হচ্ছে পরিসংখ্যা। তো যদি দেখি 2, এখানে তো 2 একবার দেওয়া আছে, তাহলে 2 এর পরিসংখ্যা 1। যদি দেখি 3, 3 দেওয়া আছে 1 2, 3 দুইবার দেওয়া আছে, তাহলে 3 এর পরিসংখ্যা 2। এরপরে 2 3, 9 9 9 10, 9 9 তিনবার দেওয়া আছে, 10 একবার দেওয়া আছে। তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা 3, সর্বোচ্চ পরিসংখ্যা 3, শ্রেণী হলো 9, তাহলে এখানে সংখ্যাগুরু মান হচ্ছে 9। সর্বোচ্চ পরিসংখ্যা সমান 3, যেটির শ্রেণী সমান 9, অতএব সংখ্যাগুরু মান এটা সমান 9। এরপরে
তাহলে রেখে আছে বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে আই সমান পি আর টি বাই 100 সরল সুদের যে সূত্র, এই সূত্র প্রয়োগ করে সহজে অঙ্কটা করা যাবে। তাহলে দেখো সূত্রটা হচ্ছে আই সমান পি আর টি বাই 100। আই পি আর টি এর কিসের মান কত দেওয়া আছে এবং কোনটার মান বের করতে হবে সেটা আমরা সিম্বল দিয়ে শর্টে লিখে নেব। তো এখানে যে পরপর তথ্যগুলো দেওয়া আছে সেগুলো পরে দেখতে হবে। বার্ষিক 10% সরল সুদের হারে 10%, তাহলে এখানে আই সমান পি সমান আই পি আর টি, আর সমান টি সমান আর দেওয়া আছে 10%। তারপরে কত টাকার, তাহলে কত টাকার মানে আসল, এখানে প্রশ্ন চিহ্ন, আসল জানতে চাইছে কত টাকার মাসিক সুদ 1 টাকা, সময়টা 1 মাস। তো সময় সাধারণত আমরা বছরে এই যে সূত্র ব্যবহার করি, সময়ের একক বছর এখানে, তাহলে 1 মাস বলা আছে, তাকে 12 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1 বছর, মানে 1 এর 12 বছর পেলাম। সুদ 1 টাকা, এই আয়ের পরিমাণ এটা হলো 1 টাকা। তাহলে কি কি দেওয়া আছে এবং কি কি বের করতে হবে এখান থেকে দেখে নিলাম। তো লিখবো, আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100, বজ্র গুণ করলে পাই, এখানে 1 ভাবতে হবে, তাহলে 1 দিয়ে পি আর টি কে গুণ করতে হবে, পি আর টি সমান 100 আই, আমাকে বের করতে হবে পি এর মান, তাহলে লিখবো বা পি সমান 100 আই বাই আর টি, তাহলে 100 ইন্টু আই এর মান 1 বাই আর, আর এর মান 10 ইন্টু টি, টি এর মান 1/12 সমান 100 ইন্টু 1, নিচে 12 আছে, 12টা উপরে লিখবো, এখানে 10 1, তো এখানে হলো 10 এবং 12 অর্থাৎ 120, অতএব আসল সমান 120 টাকা। তাহলে এখানে 2 দাগে আছে 400 টাকা, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে এটা করব, চক্রবৃদ্ধি সুদের যে সূত্র, a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এখানে a p আর n কিসের মান কত দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। তাহলে লিখবো এখানে প্রথমে a অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি a, এটা আছে 441 টাকা, আসল ব্র্যাকেটে p সমান 400 টাকা, সুদের হার ব্র্যাকেটে আর, তো এখানে সুদের হার বার্ষিক, সে সুদের হার বের করতে হবে, তাহলে একটা প্রশ্ন চিহ্ন দিলাম, সুদের পর্ব এটা আছে 2 বছর 2, এখানে সুদের পর্বের কোনো একক হয় না, তাহলে এটা হলো 2, তাহলে লিখবো আমরা জানি যে, বলে এই সূত্রটা লিখবো, আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, বা এখানে a সমান 441, p সমান 400, 1 প্লাস r, r এর মান বের করতে হবে, বাই 100 টু দি পাওয়ার n, n ফর 2,
তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার, এটা সমান 441 বাই 400। তো আমরা জানি 21 এর বর্গ 441, 20 এর বর্গ 400। তাহলে দুই দিক দিয়ে স্কোয়ার তুলে দিলে পাই 1 প্লাস আর বাই 100 সমান 21 বাই 20, বা আর বাই 100 সমান 21 বাই 20 মাইনাস 1। তাহলে এটা আমরা কি করতে পারি, 20 এবং নিচে 1, 1 আর 20 লসাগু 20, 20 দিয়ে 20 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 21 কে গুণ, 21 কে 21, 1 দিয়ে 20 কে ভাগ করলে 20 পাই, 20 দিয়ে 1 কে গুণ, 20 1 কে 20, এটা হলো 1 বাই 20। তাহলে আর বাই 100 সমান 1 বাই 20। এবার যদি আমরা বজ্রগুণ করে দিই তাহলে পাবো 20 আর সমান 100, 20 আর সমান 100, বা আর সমান 100 বাই 20। আমরা জানি 5 20 100, 5, তাহলে সমান 5। তাহলে সুদের হার বার্ষিক সুদের হার সমান 5%। 2x প্লাস 1/x সমান 2 হলে এর মান বের করতে হবে। তো এখান থেকে দেখি কিভাবে, এখান থেকে সরল করে আমরা 2x প্লাস 1 এর মান বের করার চেষ্টা করব। তো এখানে আছে 2x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2। উভয় আমি কি করব, এই x নিচে আছে, নিচে থেকে x সরানোর জন্য উভয় পক্ষকে x দিয়ে গুণ করব। তাহলে হলো 2x ইন্টু x প্লাস 1/x ইন্টু x সমান 2x, এদিকেও x দিয়ে x গুণ করলাম, বা 2x স্কোয়ার প্লাস 1 সমান 2x, বা 2, আচ্ছা 2x স্কোয়ার প্লাস 1 সমান 2x, এটা পেয়ে গেছি। এখন আমাকে বের করতে হবে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান x বাই 2x স্কোয়ার প্লাস 1 প্লাস x সমান x বাই 2x স্কোয়ার প্লাস 1, এটা সমান 2x প্লাস x সমান x বাই 3x, এটা হলো সমান 1/3। 4 দাগে আছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 সমান 0 সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে আলফা স্কয়ার প্লাস আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা এর মান কত? তাহলে প্রথম লিখব কি, এখানে প্রদত্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণটি হলো 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা এক নম্বর সমীকরণ। তাহলে আমাকে বের করতে হবে আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা এর মান বের করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি আমার আলফা প্লাস বিটার মান প্রয়োজন আর আলফা বিটার মান প্রয়োজন, সেটা হলে আমরা ওই মানটা বের করতে পারবো। তাহলে আলফা এখানে অতএব আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল সমান মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 2/5, ও আলফা বিটা সমান সি বাই এ, এটা সি বাই এ, সি বাই এ, অতএব আলফা স্কয়ার বাই বিটা, আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা, এটা সমান, আচ্ছা এর মান বের করতে হবে। তো বিটা এবং আলফা এর লসাগু আলফা বিটা, বিটা দিয়ে ভাগ করলে বিটা বিটা কেটে যাবে, থাকবে আলফা, আলফা দিয়ে আলফা আলফা স্কয়ার কে গুণ, তাহলে আলফা কিউব প্লাস
আলফা দিয়ে ভাগ করলে আলফা আলফা কাটছে, থাকছে বিটা, বিটা দিয়ে বিটা স্কোয়ারকে গুণ, তাহলে বিটা কিউব। এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর নিচে আলফা বিটা। এখন আলফা প্লাস বিটার মান জানি, আলফা বিটার মান জানি, তাহলে সেগুলো বসিয়ে দেব। তো এখানে আসছি এই আলফা প্লাস বিটা, এখানে আলফা বিটার বসাবো, এখানে আলফা প্লাস বিটার মান বসাবো, আর নিচে আলফা বিটার মান বসাবো। তাহলে আলফা প্লাস বিটা কিউব এখানে ফাঁকা রেখেছি, -2/5 লিখবো এখানে। 3 আলফা বিটা, আলফা বিটার মান -3/5, আলফা প্লাস বিটা, এখানে আলফা প্লাস বিটার মান -2/5, আলফা বিটা, আলফা বিটার মান -3/5, তো -2 তার হোল কিউব অর্থাৎ এটা -8, -5 তার কিউব এটা হলো 125, মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, 3 থেকে 9, 9 দুগুণ 18 বাই 5 5 25 -3/5, 125 এবং 25 এর লসাগু 125, 125 দিয়ে 125 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে -8 কে গুণ, 25 দিয়ে 125 কে ভাগ করলে 5, 5 25 এবং 125, তাহলে 5 পেলাম, 5 দিয়ে 18 কে গুণ, 5 18 90, নিচে -3/5, তাহলে এটা হচ্ছে -98, একই চিহ্ন যেহেতু যোগ করব, যোগ করলে 90 আর 8 মিলে 98 হলো, বাই 125 বাই -3/5। তো আমরা লিখতে পারি এটা হলো -98 বাই 125 ইন্টু -5/3 লিখলাম, বাই মানে ভাগ, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন লিখলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়, সেই জন্য আমি উল্টে লিখেছি। 5 এবং 125, 5 25 এবং 125, তাহলে আমরা পেলাম মাইনাস মাইনাস প্লাস, এটা একটু ব্র্যাকেট দিলে ভালো দেখাতো, তো যাই হোক ব্র্যাকেট দিলাম। তো 5 1 কে 5, 98 এবং 1 গুণ করব, 98, মাইনাস চিহ্নটা হবে না কিন্তু, মাইনাস মানে প্লাস, আর নিচে আছে 3 এবং 25, 3 25 এবং 75, তাহলে এটা 98/75 উত্তর। এটা ছিল 4-এর 4। এরপর 4-এর 5, 10 কিলোমিটার দৈর্ঘ্যের 10 কিমি, ও এটা 10 সেন্টিমিটার হবে হয়তো, যাই হোক 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাহলে এটা হবে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের, 12 সেন্টিমিটার না, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাহলে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাহলে বৃত্ত দুটি একে অপরকে ছেদ করেছে, এখানে স্পর্শ করেনি, এটা মাথায় রাখতে হবে। তো যেহেতু ছেদ করেছে, একটা বৃত্তের মধ্যে অপর বৃত্ত খানিকটা ঢুকে যাবে। তো দুটি সমান বৃত্ত যদি আমরা আঁকি, মনে করো এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, মোটামুটি আমরা ধরে নেব যে বৃত্ত দুটি সমান হয়েছে, এর কেন্দ্র এটা, এর কেন্দ্র এটা, আমাকে এই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে হবে, পি কিউ, আমাকে পি কিউ সমান কত সেটা বের করতে হবে। তো এর জন্য দেওয়া আছে সাধারণ জ্যা, অর্থাৎ এই যে সরলরেখাটা টানছি, এটা কিউ পি কেন্দ্রীয় বৃত্তের জ্যা, আবার এটা কিউ কেন্দ্রীয় বৃত্তের জ্যা, এটা হলো সাধারণ জ্যা। সাধারণ জ্যা ইজ এবি, এবি সাধারণ জ্যা, এর দৈর্ঘ্য বলা আছে 12 সেন্টিমিটার, তাহলে নিচের দিকটা 6 সেন্টিমিটার হবে আর উপরের দিকটা 6 সেন্টিমিটার হবে, তাহলে 6 আর 6 মিলে মোট হলো 12, এবং বৃত্তের ক্ষেত্রফল 10 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ আমরা চাইলে এই যে
আমরা চাইলে পি থেকে বি পর্যন্ত এই দূরত্বটা, এটা যদি যোগ করে দিই, এটা হবে 12 সেন্টিমিটার, না 10 সেন্টিমিটার। তাহলে আচ্ছা, এই ছেদবিন্দু এর নাম দিলাম ও, ছেদবিন্দুর ও নাম দিলাম। তাহলে দেখো এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এখান থেকে এটা বৃত্তের কেন্দ্রগামী একটা, না এটা বৃত্তের, দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা। তাহলে ত্রিভুজ পি ও বি, ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ পি ও বি এর, দেখো এটা অতিভুজ, এটাকে যদি লম্ব ধরি এটা ভূমি হবে, আবার এটাকে যদি লম্ব ধরি এটা ভূমি হবে। তো আমি এটা লম্ব ধরছি, এটা ভূমি ধরছি। ত্রিভুজ পি ও বি এর অতিভুজ বিপি, এটা সমান 10 সেন্টিমিটার আছে। তারপরে ভূমি ওপি, এর মান বের করতে হবে। আর ওবি লম্ব, এটা সমান 6 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি, পিথাগোরাসের সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো বিপি এর মান 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 10 এর স্কোয়ার দিলাম। ওবি 6 সেন্টিমিটার দেওয়া আছে, 6 এর স্কোয়ার দিলাম, প্লাস ওপি এর মান বের করতে হবে, দেওয়া নেই, ওপি স্কোয়ার থাক, বা 10 10 কে 100, 6 ছক 36 প্লাস ওপি স্কোয়ার, বা ওপি স্কোয়ার সমান আমরা বলতে পারি 100 মাইনাস 36, বা ওপি স্কোয়ার 100 মাইনাস 36, এটা হবে 64, বা ওপি সমান রুট 64, তাহলে 64 বর্গমূল 8। তো ওপি ছিল কি, ওপি ছিল, ওপি এখান থেকে এই পর্যন্ত, আমার পি থেকে কিউ পর্যন্ত দরকার, সমান বৃত্ত যেহেতু, সেহেতু ও থেকে পি পর্যন্ত যত হবে, ও থেকে কিউ পর্যন্ত তত হবে। তাহলে পি কিউ সমান ওপি এর ডাবল ইন্টু 2 সমান 8 ইন্টু 2 সেমি সমান 16 সেমি। একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এবি সমান 4 সেন্টিমিটার হলে এবি সমান 4 সেন্টিমিটার এবং এসি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এখানে একটা বৃত্ত এঁকে নিলাম, ও কেন্দ্রীয় বৃত্ত, এর এবি আর এসি পরস্পর লম্ব দুটি জ্যা। তো মনে করলাম এটা একটা জ্যা এবং এটা একটা জ্যা, যে দুটি পরস্পর লম্ব, নাম দেব পি এ। আচ্ছা, এখানে এবি আর এসি দেওয়া আছে, তো এখানে এ, এটা বি এবং এটা সি। এরপরে এবি সমান 4 সেন্টিমিটার, এটা 4 সেমি, এসসি সমান 3 সেন্টিমিটার, এটা 3 সেমি, বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে এটা যদি যোগ করে দিই, এটা কিন্তু কেন্দ্র দিয়ে যাবে, এটা যোগ করে দিলে কেন্দ্র দিয়ে যাবে, কারণ যে দুটি পরস্পরের উপর লম্ব বলা আছে।
আমরা জানি যে পরস্পর উপর লম্ব অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি তখনই হয় যখন এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়। তাহলে এখানে কি বলা ছিল দেখে নিই একবার। এবি এবং এসি পরস্পর লম্ব, এখান থেকে শুরু করব। এবি ও এসি পরস্পর লম্ব, অতএব বিএসি কোণ এটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ এটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, অতএব বিসি হলো বৃত্তের একটি ব্যাস। তাহলে এই ব্যাসের যদি অর্ধেক বের করি, আমরা ব্যাসের দৈর্ঘ্য যদি বের করতে পারি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান বিসি বাই 2, এটা হলো ব্যাসার্ধ। তাহলে আমার এখন বিসি এর মান বের করার দরকার। এই বিসি ত্রিভুজ আছে, এটা 4, এটা 3, তাহলে এটা সমকোণ, এটা তার অতিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই, ঠিক এখানেও তাই পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা অতিভুজ, এটাকে লম্ব ধরেছি, এটাকে ভূমি ধরেছি, বা উল্টো, এটাকে ভূমি ধরলে এটাকে লম্ব ধরতে পারবো। এই লম্ব আর ভূমি যে কোনো একটাকে ধরলেই হবে। কিন্তু যদি কোণ কোনো নির্দিষ্ট করে দেওয়া থাকে তখন লম্ব এবং ভূমি কিন্তু নির্দিষ্ট হয়ে যাবে। এখানে কোনো কোণ আলাদা করে এই দুটো কোণের মধ্যে কোনো কোণের সাপেক্ষে বলছি না, সেই জন্য এইটা লম্ব ধরতে পারি বা এটাও লম্ব ধরতে পারি, এটা ভূমি ধরতে পারি বা এটাও ভূমি ধরতে পারি। তো আমি এখানে মোটামুটি এটাকে লম্ব ধরেছি, এটাকে ভূমি ধরেছি। আর যদি লম্ব ভূমি কোনো কিছু মেনশন নাও করি তবুও বলতে পারবো যে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, বা বিসি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। আগে পরে কোনো ব্যাপার নেই, যেহেতু এটা যোগ চিহ্ন আছে। তাহলে এখানে বিসি এর মান বের করতে হবে। বিসি স্কয়ার সমান এবি ফর 4, এসি ফর 3, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 4 16, 3 3 9 ইজ ইকুয়াল টু 25, এটা 5 স্কয়ার। বিসি স্কয়ার সমান যদি 5 স্কয়ার হয় তো আমরা বলতে পারি বিসি ইজ ইকুয়াল টু 5। অতএব ব্যাসার্ধ বিসি বাই 2 ছিল, তাহলে 5/2, 5 কে 2 ভাগে ভাগ করলে আড়াই পাই, 2.5 সেন্টিমিটার, বা বলতে পারি 2 পূর্ণ 1/2 সেন্টিমিটার, যে কোনো একটা বললেই চলবে। একটি বৃত্তস্থ চতুর্ভুজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কোণের অনুপাত 1:2:3 হলে চতুর্ভুজের চতুর্থ কোণের মান কত হবে? তাহলে 1:2:3 আছে, পরপর তিনটি কোণের অনুপাত। তো যদি এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি, প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, বৃত্তের উপরে যে কোনো 4টি বিন্দু নিলাম, এ বি সি ডি। তাহলে এ বি সি পরপর আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোণ ধরছি। কোণ এ ইজ টু কোণ বি ইজ টু কোণ সি, এটা সমান দেওয়া আছে 1:2:3, এটা দেওয়া আছে। এখন চতুর্থ কোণ অর্থাৎ কোণ ডি বের করতে হবে। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ এই সি কোণ এবং এ কোণ বিপরীত কোণ, বি কোণ এবং ডি কোণ এরা হলো বিপরীত কোণ। এটা যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ পরস্পর সম্পূরক। এটা যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এ কোণ এবং সি কোণ মিলে পরস্পর সম্পূরক হওয়ার কথা। তাহলে আমি এখানে ধরি কোণ এ সমান এটা 1, তাহলে শুধু থিটা। কোণ বি এটা 2 ছিল, 2 থিটা,
ও কোণ সি 3 ছিল 3 থিটা, এটা ধরে নিয়েছি। তাহলে এ এবং সি মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে লিখবো আবার কোণ এ প্লাস কোণ সি, এটা কোণ এ ফর থিটা, কোণ সি ফর 3 থিটা, এটা সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে পাই 4 থিটা, 4 থিটা সমান 180 ডিগ্রি। তাহলে থিটা সমান পেলাম 180 ডিগ্রি বাই 4, তাহলে এটা হলো 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, কোণ বি পেয়ে যাবো এখান থেকে, থিটা মানে 45 ডিগ্রি। তাহলে অতএব কোণ বি সমান, বি ছিল 2 থিটা সমান 2 ইন্টু 45 ডিগ্রি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা বি, বি কোণ 90 ডিগ্রি বেরিয়েছে। বি আর ডি পরস্পর সম্পূরক, তাহলে ডি কোণটা হবে এই 90 ডিগ্রি। এই সম্পূরক মানে কি, দুটো যোগ করে 180 ডিগ্রি। তাহলে এটা যদি তার মধ্যে 90 ডিগ্রি হয়ে যায়, এটাও কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে কোণ ডিটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বি কোণটা বাদ দেবো, অর্থাৎ 90 ডিগ্রিটা বাদ দেবো। তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, যেটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে বি কোণ পেয়ে গেলাম 90 ডিগ্রি। এরপরে 8-এর দাগটা, একটি নিরেট অর্ধগোলক, একটি নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনফলের সাংখ্যমানের 3 গুণের সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? তাহলে এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং ঘনফলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনফলের সাংখ্যমানের 3 গুণের সমান। তো এখানে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ আর ধরে নিয়ে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব এবং ঘনফল বের করব। ব্যাসার্ধ ধরে নেব আর। মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর একক, অতএব পৃষ্ঠতলের ক্ষেত্রফল আচ্ছা, এখানে নিরেট অর্ধগোলক বলা আছে, তাহলে নিরেট অর্ধগোলকের তল থাকে মোট 2খানা। একটা থাকে এই বক্রতল আর একটা থাকে এই সমতল। সমতলটা বৃত্তের মতো দেখতে, এটা বৃত্তাকার তল আর এটা বক্রতল। বক্রতলের জন্য 2 পাই আর স্কয়ার এবং এই বৃত্তাকার তলের জন্য পাই আর স্কয়ার। তাহলে এটা হলো 3 পাই আর স্কয়ার বর্গ একক। এটা কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল বেরোলো বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেরোলো। এরপরে ঘনফল সমান, গোলক হলে হতো 4/3 পাই আর কিউব। এটা যেহেতু অর্ধগোলক, তাহলে 4 থাকবে না, 2 হয়ে যাবে। 2/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনফলের 3 গুণ বলা আছে। তাহলে প্রশ্নানুসারে 3 পাই আর স্কয়ার সমান 2/3 পাই আর কিউব এর 3 গুণ ইন্টু 3 দিয়ে দিলাম। 3 কেটে দিচ্ছি ওপর নিচে। তাহলে বাদিকে আছে 3 পাই আর স্কয়ার এবং ডান দিকে আছে 2 পাই আর কিউব। তাহলে আগে পরে করে লিখলে পাই 2 পাই আর কিউব সমান 3 পাই আর স্কয়ার। আগে পরে করে লিখলাম, এদিকেও মাইনাস দিতে হতো, এদিকেও মাইনাস দিতে হতো, মাইনাস মাইনাস কেটে দিলাম, অর্থাৎ এটা কি দিক পাল্টে লিখলাম। এরপরে
বাদিকে রাখবো দুটো পদকেই, তাহলে 2 পাই আর কিউব মাইনাস 3 পাই আর স্কোয়ার, ডান দিকে থাকছে 0। আমরা চাইলে এখান থেকে পাই আর স্কোয়ার কমন নিলাম, কমন নিলে 2r এখানে -3 এটা সমান 0। তাহলে এখানে কি বলতে পারছি দেখো, এখানে বলতে পারছি 2r - 3 এটা সমান 0/পাই আর স্কোয়ার, বা 0কে পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করলে 0 হবে। 2r - 3 ইজ ইকুয়াল টু 0, বা 2r ইজ ইকুয়াল টু 3, বা r ইজ ইকুয়াল টু 3/2। তাহলে এটা অ্যাকচুয়ালি r কত হলো, r হলো, আমরা 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয়, 1.5কে আমরা 1.5 লিখতে পারি, আবার 1.2 হিসেবেও লিখতে পারি। অতএব এখানে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত বলা আছে, লিখবো অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধ ব্যাসার্ধ 1.5 একক বা 1.2 একক। আচ্ছা, এটা কিন্তু উত্তরে 27/2 বলা আছে, কিন্তু আমি হিসাব করে দেখছি এটা 1.5 একক আসছে। তো 27/2 এটা হবে না, ওটা উত্তরটাই ভুল দেওয়া আছে, এটা উত্তরটা ভুল দেওয়া আছে, এটা 27/2 হবে না, এটা 3/2 হবে বা 1.5 একক হবে। একটি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষকোণ কত? শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ পরপর সমান, তাহলে শীর্ষকোণের মান বের করতে হবে। তো আমি এখানে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান করে দুটো সরলরেখা এঁকে নিলাম। তো ভূমিটা এবার কমপ্লিট করব। আচ্ছা, এটা বাড়তি অংশ, তাহলে এটা হলো উচ্চতা আর এটা হলো ভূমির ব্যাসার্ধ এ, এখানে বি নাম দিলাম, আর এখানে সি, এটা হলো শীর্ষকোণ, এই কোণটার মান বের করতে হবে। এ বি সি, এখানে ডি দিলাম, তাহলে ডিএসি, কোণ ডিএসি এটা সমান কত সেটা বলতে হবে। তো দেখো এই কোণটা 90 ডিগ্রি, কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এই বাহু আর এই বাহু পরপর সমান, এবি সমান বিসি, তাহলে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এটা 45 ডিগ্রি হবে, কারণ তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি। তার মধ্যে যদি 90 ডিগ্রি চলে যায় 180 থেকে, আর থাকে 90, সেই 90কে এই 2 ভাগে ভাগ, কারণ এই দুটো কোণ পরপর সমান, এই বাহু সমান বলে, তাহলে 2 ভাগে ভাগ করলে প্রত্যেকটা 45 ডিগ্রি করে হচ্ছে। তাহলে এখানে এবি সমান বিসি বলে দিয়েছি, তাহলে এবি সমান যখন বিসি, তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা পরপর সমান বলতে পারি, এই কোণের নাম বিএসি, বিএসি কোণ সমান এই কোণটার নাম এসিবি। আর তাহলে এই প্রত্যেকটা কোণ কত করে সেটা আমাকে দেখতে হবে, যে তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, সেই 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি প্রথমে বিয়োগ করলাম, বিয়োগ করে যত পাবো তাকে 2 ভাগে ভাগ, তাহলে এটা 90 ডিগ্রি বাই 2, তাহলে এটা ইজ 45 ডিগ্রি, তাহলে এই কোণটা 45 ডিগ্রি, তাহলে ডিএসি, কোণ ডিএসি সমান এদিককার 45 আর এদিককার 45, তাহলে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই কোণটা, তাহলে শীর্ষ কোণের মান, অতএব শীর্ষ কোণের মান সমান 90 ডিগ্রি।
এরপরে টেন থিটা প্লাস কট থিটা সমান 2 হলে টেন স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে? তাহলে দেখো এই অঙ্কটা আমরা অন্য রূপে করেছি আগে। a প্লাস 1/a এটা সমান 2 হলে a স্কোয়ার প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? এর মানও 2 হয় আমরা জানি। তো যাই হোক, এই টাইপের যে অঙ্ক করেছি আমরা আগে, ঠিক এই অঙ্কটা সেরকম। এখানে আছে টেন থিটা প্লাস কট থিটা এটা সমান 2। এখান থেকে বলতে পারি টেন থিটা কট এর জায়গাতে 1/10 লিখবো, আমরা জানি কট সমান 1/10, এটা সমান 2। এখন এখানে এক ভাবতে হবে, এক এবং টেন থিটা এর লসাগু টেন থিটা, এক দিয়ে টেন থিটাকে ভাগ করলে আমরা পাই টেন থিটা। টেন থিটা দিয়ে টেন থিটাকে গুণ করতে হবে, তাহলে এটা হলো টেন স্কয়ার থিটা প্লাস টেন থিটা দিয়ে টেন থিটাকে ভাগ করলে এক পাই, এক দিয়ে এককে গুণ, এক এক এক, এটা সমান 2। বা বজ্রগুণ করলে পাই এক দিয়ে টেন স্কয়ার থিটা প্লাস 1 কে গুণ সমান 2 টেন থিটা, বা টেন স্কয়ার থিটা মাইনাস 2 টেন থিটা প্লাস 1 এটা সমান 0। বা আমরা যদি দেখি যে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা সেই আকারে সাজাবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেখানে এক এর স্কয়ার এটা b স্কয়ার, b এর জায়গাতে এক লিখলাম, আর টেন থিটা সেটা a, তাহলে টেন থিটা তার হোল স্কয়ার এটা 2 টেন থিটা a, তাহলে a পেলাম টেন থিটা, টেন থিটা তার হোল স্কয়ার এটা টেন স্কয়ার থিটা, 2 1 2 টেন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি কি, এটা দেখো টেন থিটাকে a ভাবলে, এক কে b ভাবলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা হলো a মাইনাস b হোল স্কয়ার, এটা সমান 0। তাহলে a মাইনাস b সমান হবে, মানে টেন থিটা a মাইনাস b মানে টেন থিটা মাইনাস 1, এটা সমান হবে 0, রুট 0 মানে 0ই হলো। তো এখান থেকে পাবো টেন থিটা সমান 1, এটা পেয়েছি। এখন আমাকে বের করতে হবে টেন স্কয়ার থিটা প্লাস টেন টু দি পাওয়ার 4 থিটা এর মান বের করতে হবে। এটা টেন নেই, এটা কট আছে, কট টু দি পাওয়ার 4 থিটা, তাহলে এটা টেন স্কোয়ার থিটা পেলাম, আর কট মানে 1/10 আমরা জানি, তাহলে 1/10 টু দি পাওয়ার 4 থিটা। টেন থিটার মান আমরা পেয়েছি এক, এক স্কোয়ার প্লাস 1 বাই এটা 1 টু দি পাওয়ার 4, এক এক কে এক প্লাস 1 বাই চারখানে এক পরপর গুণ করলে একই হয়, এক প্লাস এক, আর এটা সমান 2। তাহলে কি হলো, তাহলে অতএব টেন টেন স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 4 থিটা এটা সমান 2। x cos theta is equal to 3, 4 tan theta is equal to y, তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক লেখো। x cos theta এটা সমান 3 দেওয়া আছে, আর 4 tan theta এটা সমান y দেওয়া আছে। এখন দেখো tan এবং cos এর মধ্যে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, বাট আমরা জানি যে sec এবং cos এর মধ্যে সম্পর্ক, sec এবং tan এর মধ্যে সম্পর্ক আছে। sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এর এই সম্পর্কটা আছে, এটা আমরা জানি। তাহলে এইখান থেকে আমরা একটু বুদ্ধি করে sec থিটা বের করে নেব এবং এখান থেকে tan থিটা বের করে নেব। তো এখান থেকে যদি sec থিটা বের করতে হয় আমাকে, তাহলে sec থিটা বের করতে হলে x সমান লিখবো, x সমান 3 বাই cos থিটা
নিচে cos থাকলে আমরা sec লিখতে পারি, তাহলে এটা 3 sec থিটা। এখন 3 sec থিটা সমান x, তাহলে sec থিটা সমান x আর নিচে আসবে 3। এখান থেকে tan থিটা বের করব, তাহলে tan থিটা is equal to y/4। তাহলে আবার আমরা জানি যে sec স্কয়ার থিটা, এটা একটা সূত্র, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা বা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। sec থিটার মান বসিয়ে দেব x/3 তার হোল স্কয়ার মাইনাস tan থিটার মান বসিয়ে দেব y/4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে x স্কয়ার বাই 3 3 9, y স্কয়ার বাই 4 4 16, এটা সমান 1। এটা হলো x আর y এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখানে এটা ছিল 11 দাগ, পরেরটাও 11 দাগ লেখা আছে, এটা 12 দাগ হবে। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ fi 132 প্লাস 5k, সামেশন অফ fi 20, তাহলে k এর মান বের করতে হবে। তাহলে দেখো যে তথ্যগুলো দেওয়া আছে আমরা লিখে ফেলবো। সামেশন অফ fi এটা সমান 132 প্লাস 5k, সামেশন অফ fi সমান 20। অতএব গড় সমান আমরা জানি সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। এই গড়ের মান দেখো 8.1 দেওয়া আছে। সামেশন অফ fi xi এর মান বসিয়ে দেবো 132 প্লাস 5k, সামেশন অফ fi এটা ইজ ইকুয়াল টু 20 ইজ ইকুয়াল টু 8.1 আছে, আমরা চাইলে 81/10 লিখতে পারি দশমিকটার জন্য। দশমিক না লিখে একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করেছি, তাহলে 8.1 যা 81/10 একই ব্যাপার, মানে একই সংখ্যাকে বোঝায়। তাহলে 10 দিয়ে ভাগ করলে 10 দিয়ে ভাগ করছি, কাটাকুটি করছি, 10 একে 10, 10 দুগুণে 20। তাহলে কি হলো, এখানে হলো 132 প্লাস 5k বাই 2 ইজ ইকুয়াল টু 81/1। 1টা না লিখলেও চলতো। তো 1 দিয়ে 132 প্লাস 5k কে গুণ করলে আমরা 132 প্লাস 5k পাবো সমান 81। এর ডবল হচ্ছে 8 2 1 কে 2, 8 2 16, অর্থাৎ 162 বা 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132। 132 কি সমচিহ্নের ডান দিকে লিখেছি, তাই প্লাস চিহ্ন মাইনাস হয়ে গেছে। এরপরে 162 থেকে আমরা যদি 132 বিয়োগ করি, এটা পেলাম 0, এটা পেলাম 3, তাহলে 5k ইজ ইকুয়াল টু 30। এখান থেকে বলতে পারি বা k ইজ ইকুয়াল টু 30/5, 5 6 30, 6, তাহলে এটা সমান 6। তাহলে কি এখানে প্রশ্ন ছিল যে k এর মান নির্ণয় করো, অতএব k এর মান সমান 6। তাহলে 4 দাগটা কমপ্লিট হলো। 5 দাগ থেকে আমি পার্ট 2 ভিডিওতে করব। তাহলে পার্ট 1 ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।